আপনাদের স্বাগত আজকের বিশেষ সংবাদ বুলেটিনে। আর এই মুহূর্তে দেশের ও রাজ্যের সবথেকে গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে আমরা হাজির। আজকের প্রতিটি খবরই আপনাকে ভাবাবে, চমকে দেবে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আর হ্যাঁ, আমাদের এই প্রচেষ্টা যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং অন্যদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। চলুন দেখে নিই আজকের প্রধান খবরগুলো। আজ বোলপুর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষা আন্দোলন শুরু। এনআরসি ও ভোটার তালিকা নিয়ে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি, বললেন প্রাণ দেব কিন্তু এনআরসি হতে দেব না। এর মধ্যে নবান্ন অভিযান প্রত্যাহার হলেও আন্দোলনকারীদের মুখে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। আর বীরভূমে ফের অনুব্রতর হাতে দলের হ্রাস। তৃণমূলের কোর কমিটির কনভেনার হলেন কেষ্ট। নিয়োগ দুর্নীতিতে ইডি স্ক্যানারে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তলব করেছে ইডি। অন্যদিকে কাশ্মীরে শুরু হয়েছে অপারেশন মহাদেব। প্রথম দিনেই 3 সন্দেহভাজন জঙ্গি নিহত। লোকসভায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বিস্ফোরক দাবি, প্রথম রাতেই খতম 100 জঙ্গি। ধর্মান্তকরণ চক্রের প্রধান ছাঙ্গুর বাবা ইডির হাতে, অভিযোগ 500 কোটি টাকার লেনদেনের। ভোটার তালিকা থেকে নাম কাটাতে আধার বাধ্যতামূলক নয়, সুপ্রিম কোর্টের এই কড়া নির্দেশ আজ বড় স্বস্তি দিল সাধারণ মানুষকে। তবে ইলিশ প্রেমীদের জন্য দুঃখের খবর, ইলিশের আকাল বাংলায় ভরসা এবার গুজরাটের ইলিশ। এবং সবশেষে আজকের সবথেকে বড় গুরুত্বপূর্ণ খবর, ওবিসি শংসাপত্র মামলায় কলকাতা হাইকোর্টের রায়, সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশ। এই রায় রাজ্য সরকারের জন্য কতটা স্বস্তি আনলো তা জানতে চোখ রাখুন আমাদের বিস্তারিত খবরে। তাহলে চলুন আর দেরি না করে সরাসরি চলে যাই আজকের বিস্তারিত খবরে। ব্রেকিং, বাংলায় এনআরসি, ভোটার তালিকা নিয়ে কড়া হুঁশিয়ারি মমতার, প্রাণ দেব কিন্তু এনআরসি হতে দেব না। দর্শক, এবার এক বড় খবর। সোমবার বোলপুরে ভাষা আন্দোলন এর মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় এনআরসি এবং ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার যে কোনো চেষ্টার বিরুদ্ধে তীব্র প্রতিরোধের ডাক দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, তিনি বেঁচে থাকতে বাংলায় এনআরসি হতে দেবেন না, প্রয়োজনে প্রাণ দেবেন কিন্তু বাঙালির ভাষা ও পরিচয় রক্ষা করবেন। তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরকারের সঙ্গে আঁতাত করে মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার এবং ঠিকানা দখলের চেষ্টার অভিযোগ তুলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বর্তমান সরকারের ক্ষমতা 2029 সাল পর্যন্ত থাকবে না। তিনি তাদের সামন্ততান্ত্রিক মানসিকতা ত্যাগ করার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন, এই দেশ জনগণের, কোনো শাসক দলের নয়। মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেছেন, বাংলা সবাইকে আশ্রয় দেয়, এমনকি প্রায় 1.5 কোটির বেশি হিন্দিভাষী পরিযায়ী শ্রমিকও এখানে বৈষম্যহীনভাবে বসবাস করেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, বাংলার ভাষা, সংস্কৃতি এবং পরিচয় আমাদের গর্ব ও অস্তিত্বের প্রতীক এবং এর উপর যে কোনো আঘাতের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হবে। ব্রেকিং, ভোটার তালিকা থেকে নাম কাটাতে আধার বাধ্যতামূলক নয়, সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ। দর্শক, এবার ভোটার তালিকা এবং আধার কার্ড সংক্রান্ত এক বড় খবর। সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে ভোটার তালিকা থেকে নাম কাটানোর জন্য আধার বাধ্যতামূলক নয়। বিহারের ভোটার তালিকা সংশোধনের কাজ, যা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ SIR নামে পরিচিত, চলাকালীন বহু মানুষের নাম বাদ পড়ার প্রেক্ষিতে এই রায় দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ জানিয়েছে, যে কোনো নথিই নকল করা সম্ভব, তাই বলে আধার বা এপিক কার্ডের মতো গুরুত্বপূর্ণ নথিগুলোকে অগ্রহণযোগ্য মানা ঠিক নয়। আদালত প্রশ্ন তুলেছে, যদি সব নথি জাল হতে পারে তবে আধার বা ভোটার কার্ড বাদ দিয়ে শুধু বাকি 11টি নথি কেন গ্রহণ করা হচ্ছে? জালিয়াতির আশঙ্কায় সবাইকে একযোগে বাদ দেওয়া উচিত নয় বলেও সুপ্রিম কোর্ট মত প্রকাশ করেছে। শীর্ষ আদালত আরও স্পষ্ট করে দিয়েছে যে নাগরিকত্বের প্রমাণে কোনো নির্দিষ্ট নথিকে এককভাবে মান্যতা দেওয়া যাবে না এবং সব নথি যাচাইযোগ্য। সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে যে লক্ষ লক্ষ ভোটারকে একসঙ্গে বাদ না দিয়ে প্রতিটি আবেদনকারীর তথ্য যাচাই করে সঠিক তালিকা তৈরি করা উচিত। এই নির্দেশ ভোটারদের অধিকার রক্ষায় এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইলিশের আকাল বাংলায় ভরসা এবার গুজরাটের ইলিশ। দর্শক, এবার ইলিশ প্রেমীদের জন্য এক বড় খবর। বর্ষাকালে যখন ইলিশের গন্ধে মম করার কথা ছিল, তখন পশ্চিমবঙ্গে চলছে ইলিশের চরম আকাল। কারণ বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার জেরে পদ্মার ইলিশের সরবরাহ সম্পূর্ণ বন্ধ।
মৎস্য দপ্তর সূত্রে খবর, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দুই দেশের রাজনৈতিক, কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে, যার কারণে কলকাতা ও বাংলার কোথাও পদ্মার ইলিশ আসছে না। ফলে বাজারে ইলিশের দাম আকাশছোঁয়া। 1 কেজি ইলিশের দাম প্রায় 2600 থেকে 2800 টাকা পর্যন্ত। এই ঘাটতি মেটাতে এবার পশ্চিমবঙ্গকে ভরসা করতে হচ্ছে গুজরাটের উপর। গুজরাটের নর্মদা নদীতে ভালো মানের ইলিশ পাওয়া যায়, সেখান থেকেই ইলিশ আমদানি করা হচ্ছে। যদিও পশ্চিমবঙ্গের গঙ্গাতে, বিশেষ করে ডায়মন্ড হারবার, কুলপি এবং রূপনারায়ণ নদীতে ইলিশ পাওয়া যায়, কিন্তু তা চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। তাই বাংলার ইলিশ প্রেমীদের পাতে এখন গুজরাটের ইলিশই ভরসা। ব্রেকিং, নিয়োগ দুর্নীতিতে ইডি স্ক্যানারে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তলব করল ইডি। দর্শক, এবার এক বড় খবর। নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফরের মধ্যেই এই ঘটনা ঘটেছে, যা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। ইডি মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে আগামী 31শে জুলাই তলব করেছে এবং তার ও তার পরিবারের স্থাবর অস্থাবর সম্পত্তির নথি চেয়েছে। এর আগে গত শুক্রবারও ইডি তাকে ডেকেছিল, কিন্তু তিনি সাড়া দেননি। জানা গেছে, নিয়োগ দুর্নীতিতে ধৃত যুব তৃণমূলের বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষের রেজিস্ট্রারের সূত্র ধরেই ইডি চন্দ্রনাথ সিনহার বাড়িতে তল্লাশি চালিয়েছিল। সেই তল্লাশিতে মন্ত্রীর বাড়ি থেকে 41 লক্ষ টাকা নগদ বাজেয়াপ্ত করা হয়। মন্ত্রীর ফোনও বাজেয়াপ্ত করা হয়েছিল এবং পরে ফোন খোলার জন্য তাকে তলব করা হয়। কুন্তল ঘোষের বাড়ি থেকে উদ্ধার হওয়া রেজিস্টারে চন্দ্রনাথ সিনহার নাম এবং তার নামের পাশে 100 জনের একটি তালিকা ছিল, যা চাকরি প্রার্থীদের বলে সন্দেহ করা হচ্ছে। এই ঘটনায় মন্ত্রীর যোগসূত্র নিয়ে প্রশ্ন উঠেছে। ব্রেকিং, কাশ্মীরে অপারেশন মহাদেব শুরু, 3 সন্দেহভাজন জঙ্গি নিহত। দর্শক, এবার এক বড় খবর। কাশ্মীরে জঙ্গিবাদ দমনের জন্য ভারতীয় সেনা ও নিরাপত্তা বাহিনী শুরু করেছে এক নতুন অভিযান, যার নাম অপারেশন মহাদেব। এই অভিযানের অংশ হিসেবে সোমবার শ্রীনগরের দাচিগাম জঙ্গলে যৌথ অভিযানে 3 সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে সেনাবাহিনী পুরো বনাঞ্চল ঘিরে ফেলে এবং শুরু হয় তুমুল গুলির লড়াই। কাশ্মীর পুলিশ ও সিআরপিএফের এই যৌথ অভিযানে দাচিগাম বনাঞ্চলের উপরের অংশে বিশেষ নজর রাখা হয়েছিল। তদন্তকারীদের দাবি, নিহত এই 3 জঙ্গি দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট অর্থাৎ TRF নামক সন্ত্রাসবাদী গোষ্ঠীর সদস্য এবং তারাই পেহেলগাঁও হামলার মূল অভিযুক্ত। কয়েকদিন আগে বিশেষ যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে এই জঙ্গিদের অবস্থান চিহ্নিত করা হয়েছিল। পেহেলগাঁও হামলার পর ভারতীয় সেনা অপারেশন সিঁদুর এর মাধ্যমে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করলেও হামলায় জড়িত জঙ্গিরা এতদিন অধরা ছিল। অপারেশন মহাদেব এর এই সাফল্যকে কেন্দ্রের জন্য একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এলাকাটি পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে এবং তল্লাশি অভিযান চলছে। ব্রেকিং, প্রথম রাতেই খতম 100 জঙ্গি, লোকসভায় বিস্ফোরক রাজনাথ সিং। দর্শক, এবার জাতীয় রাজনীতি থেকে এক বিস্ফোরক খবর। লোকসভায় অপারেশন সিঁদুর নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি জানিয়েছেন, 7ই মে পেহেলগামে জঙ্গি হামলার বদলা নিতে ভারত যে অভিযান শুরু করেছিল, তার প্রথম রাতেই খতম করা হয়েছে 100 জঙ্গি, তাদের ট্রেনার এবং হ্যান্ডলারদের। রাজনাথ সিং দাবি করেছেন, ভারতীয় বায়ুসেনা লস্করি তৈবা ও জৈশ-ই মোহাম্মদের ঘাঁটি মুরিদ ও বাহওয়ালপুরে গুঁড়িয়ে দিয়েছে। তিনি জোর দিয়ে বলেছেন, পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের কোনো বড় ক্ষতি হয়নি, কারণ ভারতের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম, কন্ট্রা ড্রোন প্রযুক্তি এবং ইলেকট্রনিক সিস্টেম পাকিস্তানের আক্রমণ সফলভাবে রুখে দিয়েছে। যদিও চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান পরোক্ষভাবে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে বলেছিলেন, কত ক্ষয়ক্ষতি হয়েছে সেটা বড় কথা নয়, কেন হলো সেটা খুঁজে বের করাই আসল। কংগ্রেস সাংসদ গৌরব গগৈ প্রশ্ন তুলেছিলেন, পাকিস্তান যদি পরাজয় স্বীকার করেই থাকে, তাহলে ভারত কেন অপারেশন থামিয়ে সংঘর্ষ বিরতিতে রাজি হলো? এর উত্তরে রাজনাথ সিং স্পষ্ট জানিয়েছেন, অপারেশন স্থগিত হয়েছে, বন্ধ হয়নি। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, পাকিস্তান ভবিষ্যতে আগ্রাসী কোনো পদক্ষেপ করলে ফের অপারেশন সিঁদুর শুরু হবে। ব্রেকিং, বোলপুরে ভাষা আন্দোলন শুরু মমতার, কমিশনকে তুলোধনা করে দিলেন কড়া হুঁশিয়ারি। দর্শক, এবার এক বড় খবর। সোমবার বোলপুর থেকে আনুষ্ঠানিকভাবে ভাষা আন্দোলন এর সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই মঞ্চ থেকেই তিনি কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন।
মমতা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, কেন্দ্রীয় সরকারের একটি বিরাট গেম প্ল্যান রয়েছে এবং নির্বাচন কমিশনকে তার অপদার্থ নীতির জন্য দায়ী করেছেন, যা দেশের বিভেদ ঘটাতে পারে। তিনি সরাসরি অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন ডবল ইঞ্জিন সরকারের হয়ে এনআরসির খেলায় নেমেছে এবং ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে, যাতে তাদের পছন্দের দলকে জেতানো যায়। মুখ্যমন্ত্রী কড়া হুঁশিয়ারি দিয়েছেন, বাংলায় যদি কারো নাম বাদ দেওয়া হয় তাহলে ছৌ নাচ, ধামচা মাদল, কাঁসর ঘণ্টা, শঙ্খ বাজিয়ে প্রতিবাদ করা হবে। তিনি মহিলাদের এই আন্দোলনের সামনের সারিতে আসার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন, তিনি বেঁচে থাকতে বাংলায় এনআরসি বা ডিটেনশন ক্যাম্প হতে দেবেন না, প্রয়োজনে প্রাণ দেবেন। বাংলার বাইরে কর্মরত শ্রমিকদের হেনস্থার শিকার হলে রাজ্য পুলিশের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করারও উপদেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ব্রেকিং, ধর্মান্তকরণ চক্রের প্রধান ছাঙ্গুর বাবা ইডির হাতে 500 কোটি টাকার লেনদেনের অভিযোগ। দর্শক, এবার এক চাঞ্চল্যকর খবর। ধর্মান্তকরণ গ্যাংয়ের প্রধান তথাকথিত ছাঙ্গুর বাবাকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। তার বিরুদ্ধে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশ থেকে প্রায় 500 কোটি টাকা পাওয়ার অভিযোগ রয়েছে, যা ধর্মান্তকরণ চক্র চালানোর জন্য ব্যবহৃত হয়েছিল বলে ইডি দাবি করেছে। উত্তরপ্রদেশের বলরামপুর জেলায় পুলিশ এই ধর্মান্তকরণ গ্যাংয়ের সন্ধান পায় এবং সেখানকার অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড অর্থাৎ এটিএস ছাঙ্গুর বাবাকে গ্রেপ্তার করে। তদন্তে জানা গেছে, শারজা, দুবাই সহ বিদেশের বিভিন্ন জায়গায় ছাঙ্গুর বাবার ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। এছাড়াও দেশে তার 40টি ব্যাংক অ্যাকাউন্টে মোট 106 কোটি টাকা পাওয়া গেছে এবং কোটি কোটি টাকার 2টি স্থাবর সম্পত্তিও সন্ধান মিলেছে। তদন্তকারীরা আরও দাবি করেছেন যে পশ্চিম এশিয়ার মুসলিম দেশগুলো থেকে পাঠানো 500 কোটি টাকার তহবিল ছাঙ্গুর বাবার ডানহাত নীতি ওরফে নাসরিন সামলাতেন, যাকে এটিএস আগেই গ্রেপ্তার করেছে। উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, ছাঙ্গুর বাবার ধর্মান্তকরণ গ্যাংয়ের লক্ষ্য ছিল মূলত দরিদ্র, অসহায় শ্রমিক, বিধবা মহিলারা। তারা প্রলোভন, আর্থিক সহায়তা, বিয়ের প্রতিশ্রুতি অথবা ভয় দেখিয়ে জোর করে ধর্মান্তরিত করত। ছাঙ্গুর বাবা উত্তরপ্রদেশের 7টি জেলা জুড়ে হাজারের বেশি মুসলিম যুবককে নিয়ে এই ধর্মান্তকরণের ব্যবসার ফাঁদ ফেঁসেছিলেন। ওবিসি শংসাপত্র মামলায় কলকাতা হাইকোর্টের রায়ে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশ। দর্শক, এবার এক বড় খবর। ওবিসি শংসাপত্র সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলায় কলকাতা হাইকোর্টের রায়ের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের রিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের আদেশকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছে এবং হাইকোর্ট কিভাবে সরকারের প্রশাসনিক সিদ্ধান্তে হস্তক্ষেপ করলো তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছে। এই রায়ের ফলে রাজ্য সরকার আপাতত স্বস্তিতে। রাজ্য সরকারের পক্ষে আইনজীবী কপিল সিব্বল যুক্তি দিয়েছিলেন যে হাইকোর্টের স্থগিতাদেশের কারণে রাজ্যে 40,000 শিক্ষক নিয়োগ এবং সমস্ত পদোন্নতি আটকে রয়েছে। এছাড়াও প্রায় 9 লক্ষ ছাত্রের ভর্তি প্রক্রিয়াও প্রভাবিত হচ্ছে বলে তিনি জানান। অন্যদিকে মামলাকারীদের আইনজীবী রঞ্জিত কুমার দাবি করেন, রাজ্য সরকার আইন মেনে পদক্ষেপ করেননি, নতুন সমীক্ষা করেনি এবং অনগ্রসর শ্রেণী সঠিকভাবে নির্ধারণ করেননি। সুপ্রিম কোর্ট কমিশনকে একটি নির্দিষ্ট পদ্ধতি মেনে কাজ করার কথা বলেছে এবং হাইকোর্টকে 6 থেকে 8 সপ্তাহের মধ্যে একটি নতুন স্পেশাল বেঞ্চ গঠন করে ওই মামলার শুনানি শেষ করার নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, কলকাতা হাইকোর্ট 2010 সালের পর থেকে নথিভুক্ত ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছিল, যা বহু শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীকে অসুবিধায় ফেলেছিল। ব্রেকিং, নবান্ন অভিযান প্রত্যাহার, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আন্দোলনকারীদের। দর্শক, এবার এক বড় খবর। ডিএ এবং অন্যান্য দাবিতে সোমবার 28শে জুলাই বিভিন্ন চাকরিহারা ও চাকরিপ্রার্থী সংগঠনের ডাকা নবান্ন অভিযান অবশেষে প্রত্যাহার করা হয়েছে। হাওড়া সিটি পুলিশের কড়া নিষেধাজ্ঞা এবং বাধার মুখে নবান্নের বহু আগেই আন্দোলনকারীদের আটকে দেওয়া হয়। যদিও পুলিশি বাধায় নবান্ন পৌঁছতে না পারলেও আন্দোলনকারীরা এই অভিযানকে অসফল বলতে নারাজ। সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ বিস্ফোরক অভিযোগ তুলে বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের আন্দোলন হবে জেনে 14 তলা ছেড়ে বীরভূমে পালিয়েছেন, কারণ তার বীরভূম সফর নাকি এই অভিযানের অনেক আগে ডাকা হয়েছিল। ভাস্কর ঘোষ আরও দাবি করেছেন, তার আন্দোলন বৃথা যায়নি, বরং তারা জয় নিয়েই ফিরে যাচ্ছেন, কারণ এই আন্দোলন থেকে শিক্ষা নিয়েছেন। তিনি জানান, প্রাথমিক বা প্রাকৃতিক দুর্যোগ এবং পুলিশের অনুরোধেই আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। তবে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, আগামী দিনে আরও বৃহত্তর ও শান্তিপূর্ণ আন্দোলন হবে। আজকের এই ঘটনা রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।
ব্রেকিং, বীরভূমের রাশ ফের অনুব্রতর হাতে, তৃণমূলের কোর কমিটির কনভেনার হলেন কেষ্ট। দর্শক, এবার এক বীরভূমের রাজনীতি থেকে বড় খবর। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা কোর কমিটির কনভেনার করা হলো অনুব্রত মণ্ডলকে। এই পদোন্নতি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে তিনি আবার স্বমহিমায় ফিরে এসেছেন দলের ক্ষমতা কেন্দ্রে। এর আগে মে মাসে জেলা সভাপতি ও চেয়ারম্যানদের তালিকায় তার নাম না থাকায় অনেকেই মনে করেছিলেন যে দলে তার গুরুত্ব কমেছে। তবে সদ্য বীরভূম সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং অনুব্রত মণ্ডলের সঙ্গে একান্ত বৈঠক করেন। এরপরই সোমবার মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের অতিথিদের তালিকায় অনুব্রতর নাম 1 নম্বর দেখা যায় এবং দুপুরের পরেই এই সিদ্ধান্তের খবর সামনে আসে। এই পদোন্নতি এমন এক সময় হলো যখন অনুব্রত বনাম কাজল শেখের দ্বন্দ্ব নিয়ে আলোচনা তুঙ্গে। কোর কমিটির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে একসঙ্গে চলার নির্দেশ দিয়েছেন এবং অন্তর্দ্বন্দ্ব বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন। গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়ে তিহার জেলে বন্দী থাকা এবং সম্প্রতি এক পুলিশ আধিকারিকের সঙ্গে তার বাক্যালাপ সামনে আসার পরও দলের এই সিদ্ধান্ত বুঝিয়ে দিল যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে অনুব্রতর উপর তৃণমূলের ভরসা অটুট।